আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকে গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। তাই এই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আমাকে দেখে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াতে চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সোহান ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি রাফি, পেশায় একজন ফটোগ্রাফার। আমি একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব, আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমি আর কথা বলার চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমি একটি গ্রামের খোঁজ পাই। সেই গ্রামে নাকি প্রাচীন এক ভাঙা বাড়ি আছে। সেই বাড়িটা নাকি ওই গ্রামেরই একজন মাতব্বর ছিল। সেই মাতব্বর বানিয়েছিল। প্রায় 100 বছরের পুরনো বাড়ি। লোকমুখে শোনা যায় বাড়িতে নাকি জিনের আওয়াজ করে। আমি জিনেদেরকে ধরার জন্যে সেই বাড়িতে চলে যাই। আমার হাতে একটি ক্যামেরা, সঙ্গে একটি লাইট, দুটা নিয়ে আমি একাই চলে যাই সেই বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে যাই। বাড়িটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর। বাড়িটার ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই আচমকা ঠান্ডা বাতাস যেন আমার গা ছুঁয়ে গেল। এই রাত্রেবেলা বাইরে প্রচণ্ড গরম পড়েছে, অথচ ঘরের ভিতরে প্রবেশ করতেই যেন আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। ঘরের ভিতরে অনেকটাই ঠান্ডা। এত ঠান্ডা কই থেকে এলো? এত ঠান্ডা ঘরের ভিতরে কেমন করেই বা হচ্ছে? ঘরে অনেকদিন যাবৎ কেউ আসে না। বাড়িটা অনেকদিন যাবৎ পড়ে আছে। ঘরটা তো কেউ ব্যবহারও করে না, অথচ এত সুন্দর সাজানো গোছানো, এটা যেন নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি ভেতর বেলে এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে পিছনে কিছু একটা শব্দ পেলাম। পিছন দিকে তাকালাম, লাইটটা পিছন দিকে ধরলাম। ধরতে দেখি দরজাটা বন্ধ হয়ে গিয়েছে। আমি দরজার কাছে যাই। দরজাটা আমি খুলতে পারি না। হঠাৎ করে সামনের দিকে তাকালাম। সামনের দিকে তাকিয়ে যেন আমার সারা শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। সামনে দেখলাম একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটা প্রচণ্ড লম্বা। এত লম্বা লোক আমি কোনোদিনও দেখিনি। তার মুখটা আমি ঠিক মতো দেখতে পারতেছি না। তার মুখটা ঢাকা, কিন্তু তার চোখ দুটো আমি বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি। চোখ দুটা যেন রক্তবর্ণের মতো লাল হয়ে আছে। চোখ দিয়ে যেন রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। তার সাদা পোশাক গায়ে। তার সারা শরীর যেন রক্ততে ভরে গিয়েছে। তার সাদা পোশাক রক্ততে লাল হয়ে গিয়েছে। আমি মনে করেছি এটা হয়তোবা কোনো মানুষের কাজ, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। এটা কোনো মানুষের কাজ না, এটা একটা আত্মা। সে যে আত্মায় আমি বা কেমন করে জানলাম? আমার মনের ভিতরে একটা সন্দেহ কাজ করতেছে। লোকমুখে যেসব কথা শুনেছি তাতে ভয় পাওয়ারই কথা, কিন্তু আমি ভয় পাচ্ছি না। কারণ আমার একটা বিশ্বাস যে আত্মা বলে কিছু হয় না। আত্মা কেমন করেই বাঁচবে? যে মরে যাবে সে তো আর কখনো ফিরে আসতে পারে না। এসব নানান চিন্তা ভাবনা আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। এই ভিতরেই লোকটি আচমকা ভয়ানক একটি হাসিতে উঠল। হাসিটা শুনে যেন আমি চমকে উঠেছি। আমার সারা শরীরটা যেন থরথর করে কাঁপতে লাগলো। আমি যেন মুখ দিয়ে আর কথা বলতে পারতেছি না। আমার ভাবনাকেও আমি ভুল প্রমাণ করেছি। আমার ভাবনাটাও যে এত বড় ভুল, এটা হয়তো আমি বিশ্বাস করতে পারতাম না। এদিকে আমার ক্যামেরাতে সব কিছু রেকর্ড হচ্ছে। আমি ক্যামেরায় স্পষ্ট দেখতেছি সেই লোকটি আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি সামনে দিকে দেখলাম কেউই নেই। লোকটাকে ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আমি চোখ দিয়ে দেখতে পারতেছি না। আমি আমার চোখকে কেমন করে অবিশ্বাস করি। সে যদি কোনো মানুষ হতো তাইলে অবশ্যই সে আমার সামনেও দেখা দিত। সে আমার সামনে দাঁড়িয়ে আছে, অথচ আমি দেখতে পারতেছি না। আমার ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আমার চোখকে কেমন করে অবিশ্বাস করব? আমি বা কি করব? আমার মাথাটা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি খুবই দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। ঘর থেকে বেরিয়ে
জঙ্গলের ভিতরে প্রবেশ করি। সে লোকটি আচমকাই হাসি দিয়ে উঠল। আমি চতুর্দিকে বেশ ভালোভাবেই খুঁজি, কিন্তু সেই লোকটিকে আমি দেখতে পারি না। আমি ডাক দিলাম, কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব। কোথা থেকে জানি গায়েবী আওয়াজ আসতে লাগলো। আমাকে বলতেছে, আমি তোর পিছু ছাড়বো না, তোকে তিল তিল করে মারবো, তোকে ভয়ে ভয়ে মারবো, তোকে তোকে মরতেই হবে, তুই ভয়ে ভয়ে মারা যাবি, তোকে আমি বাঁচতে দিব না, তোকে আমি নিজের হাতে মারবো না, তোকে ভয়ে ভয়ে মারবো, তুই একদিন মরে যাবি। আমার হাতে মরবি না ঠিক, কিন্তু আমার কারণেই তুই মরবি, তুই বাঁচতে পারবি না। আমি ওখান থেকে খুবই দ্রুত পালাতে লাগলাম, খুবই দ্রুত দৌড়িয়ে মেন রোডে চলে আসি। এখানে একটি গাড়ি দেখতে পেলাম। গাড়িতে উঠে আমি আমার বাড়ির দিকে রওনা দিই। আমার বাড়িতে চলে আসি। আমার বাড়িতে এসে নি আমার প্রচণ্ড জ্বর। আমি জ্বরে যেন বিছানা থেকে উঠতে পারি না। এরকম করে 3 থেকে 4 দিন কেটে গেল। আমি কিছুটা সুস্থ হলাম। আমি বাইরে গিয়েছি। বাইরে থেকে ঘুরে ফিরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সন্ধ্যার পরে বাড়ির দিকে রওনা দেই। হঠাৎ করে কেউ একজন পিছন থেকে আমাকে ডাকতে লাগলো। আমি পিছন দিকে ঘুরে তাকাই। পিছনে দেখলাম কেউই নেই। কে বা আমাকে ডাক দিল? আমি মনে করেছি হয়তো বা আমার মনের ভুল, কারণ এর আগে ভয় পেয়েছি, তার কারণে আমার মনের ভুল ভেবে নিয়েছি। আমি সামনের দিকে আবারও হাঁটতে লাগলাম। আবারও সেই লোকটি আমাকে ডাক দিল। আমি পিছন দিকে ঘুরে তাকাই, এবারে দেখলাম কেউই নেই। আমি কি করব বুঝতে পারি না। সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি। যেতে যেতে আবারও সেই লোকটি আমাকে ডাক দিল। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা সেই ভয়ানক আত্মার কাজ। আমি বেশ ভালোভাবে বুঝতে পারতেছি এটা সেই আত্মাই করতেছে। সেই আত্মাটি আমার পিছু ছাড়েনি। আমি ভেবেছিলাম সেই আত্মাটি হয়তো আমার পিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আমার ভাবনাটা যে পুরোটাই ভুল। সেই আত্মাটি আমার পিছু ছাড়েনি, সে আমার পিছু লেগে আছে। সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। আমি ওখান থেকে খুবই দ্রুত দৌড়ে আমার বাড়িতে চলে গেলাম। যে ঘরের ভিতর ঢুকে পড়লাম। ভয়ে বিছানার এক কোনায় বসে আছি। আমি বিছানা থেকে উঠতেছি না। আমি কি করব? কোথায় যাব? কোথায় গেলে সেই আত্মাটি আমার পিছু ছাড়বে? এসব ভাবতেছি। এরই ভিতরেই পিছনে দরজায় কেউ একজন টোকা দিল। আমার বুকের ভিতর যেন ধড়ফড় করে উঠল। আমার সারা শরীরটা যেন কেঁপে উঠেছে। কে বা দরজায় টোকা দিচ্ছে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কে? কে দরজায় টোকা দিচ্ছ? কথা বলো। আমার প্রশ্নের কোনো উত্তর দেয় না। আমি আবারও ডাক দিলাম, কে দরজায় টোকা দিচ্ছ? কথা বলতেছ না কেন? কথা বলো, নাহলে কিন্তু আমি দরজা খুলবো না। সেই বাইরে থেকে কেউ একজন ভাঙা কণ্ঠে আমাকে বলতেছে, দরজাটা খোলো, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো, আমাকে এই ঘরের ভিতরে ঢুকিয়ে নাও, আমি নইলে মারা যাব, আমাকে ঘরের ভিতরে ঢুকিয়ে নাও। আমি খুবই দ্রুত দিয়ে দরজাটা খুলে দিলাম। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে একটি বৃদ্ধ লোক ঘরের ভিতরে প্রবেশ করলো। আমি আবারও দরজাটা লেগে দিলাম। লেগে দিয়ে লোকটিকে জিজ্ঞেস করলাম, কে তুমি? এত রাত্রে ঘরের ভিতরে কেন? কি হয়েছে তোমার? কে বা তোমাকে তাড়া করতেছে? কে তোমাকে মারতে চাচ্ছে? লোকটি আমাকে বলল, আমাকে একটি লোক তাড়া করেছে। আর লোকটির কি বিভৎস চেহারা, তার খুবই ভয়ানক দেখতে সেই লোক। সেই লোকটি আমাকে তাড়া করেছে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান, আমাকে লুকিয়ে রাখুন, নাহলে আমাকে মেরে ফেলবে। আমি লোকটিকে বললাম, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি আমার কাছে চলে এসেছো, তোমার আর কিচ্ছু হবে না। লোকটি খুবই ভয়ানকভাবে হাসি দিয়ে উঠলো। হাসি দিয়ে উঠে আমাকে বলতেছে, তুই তোর জীবনের মায়া নেই রে, তুই কখন জানি মারা যাস, তুই তো নিজেও জানিস না, তুই তো মৃত্যুর সঙ্গে খেলা করতেছিস, তুই নিজেও জানিস না তুই কখন মরবি, তুই আমাকে কেমন করে বাঁচাবি। লোকটির কথা শুনে যেন আমার সারা শরীরটা ঘেমে গেল। লোকটিকে আমি বললাম, কে তুমি?
তুমি এসব কথা কেমন করে জানলে? কে তুমি? তুমি তোমার পরিচয় দাও। তুমি এখানে কেন এসেছো? তুমি আমার কাছে কি চাও? তুমি আমার ব্যাপারে এসব কিছু কেমন করে জানলে? লোকটি খুবই ভয়ানকভাবে আবার একটি হাসি দিয়ে উঠল। হাসি দিয়ে উঠে আমাকে বলল, আমাকে চিনতে পারবি, অবশ্যই আমাকে চিনতে পারবি। দেখ তো আমাকে চিনতে পারিস নাকি? তাই বলে লোকটি আমার দিকে তাকালো। লোকটির চেহারাটা দেখে যেন আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। বিছানায় বসে পড়লাম। বসে পড়ে লোকটিকে বলতেছি, আমাকে ছেড়ে দাও। তুমি আমার পিছু কেন লেগেছো? আমি তো তোমাকে বলেছি আমি ওই জঙ্গলে আর ওই পুরো বাড়িতে আমি কখনো যাব না। আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও। আমি আর কখনো ওখানে যাব না। লোকটি খুবই ভয়ানকভাবে আবারও হাসি দিয়ে উঠল। লোকটির হাসিতে যেন পুরো অঞ্চলটা কেঁপে উঠল। আমি খুবই দ্রুত ঘর থেকে বেরিয়ে চলে যাই। ঘর থেকে এক দৌড়ে বেরিয়ে আমার বন্ধুর বাসায় চলে যাই। আমি আমার বন্ধুকে সব ঘটনা খুলে বললাম। আমার বন্ধু আমার কথা শুনে মুচকি হাসি দিয়ে উঠল। আমার বন্ধু আমাকে বলতেছে, তুই তো বেশ ভালো মজা করতে পারিস। আমি আমার বন্ধুকে বললাম, এসব তোর মজা মনে হচ্ছে তাই না? তুই আমার বাড়িতে যা, আবার বাড়িতে গেলে দেখতে পারবি সেই লোকটি এখন আমার বাড়িতে আছে। আমার বন্ধু আমাকে বলল, চল তোর বাড়িতে যাব। আমরা দুইজনে চলে গেলাম আমার বাড়িতে। বাড়িতে গিয়ে দেখি ঘরের দরজাটা বাইরে থেকে লক করা। কিন্তু আমার যতদূর মনে পড়তেছে আমি তো ঘরের দরজাটা লক করিনি। আমি তো ঘরের দরজাটা খোলা রেখেই চলে গিয়েছি। আমার বন্ধু আমার দিকে যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার বন্ধু আমাকে কিচ্ছু বলল না, সরাসরি দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে দেখলো কেউই নেই, সব আগের মতোই আছে। আমি যেন অবাক হয়ে গিয়েছি। লোকটি গেল তো গেল কোথায়? আমার তো বুঝতে আর বাকি রইল না। সে ঘর থেকে পালিয়ে গিয়েছে ঘরের দরজাটা লক করে। আমার বন্ধু আমাকে বলল, মিথ্যা কথা কেন বললি? আমি আমার বন্ধুকে বললাম, আমি তোকে কেনই বা মিথ্যা কথা বলবো? আমার বন্ধু আমাকে বলল, সেটা তুই ভালো জানিস। আচ্ছা, তোর সঙ্গে আর কথা বলবার সময় নেই আমার। আমি এখন চলে যাব, তুই থাক। তাই বলে আমার বন্ধু আমাকে রেখে চলে গেল। আমি ভাবনায় পড়ে গিয়েছি, সেই লোকটি বাকি। আমার বুঝতে আর বাকি রইল না এই লোকটিকে। এটা ওই আত্মাটি। আত্মাটি আমার পিছু ছাড়বে না। আত্মাটিকে আমার পিছু ছাড়াতেই হবে। এসব নানান কল্পনা করতে করতেই আবারও সেই লোকটি আমাকে ডাক দিল। আমি দুই হাত দিয়ে আমার কানটা চেপে ধরে আছি। তারপরেও স্পষ্টভাবে শোনা যাচ্ছে সেই লোকটি আমাকে ডাকতেছে। আমি খুবই জোর চিৎকার দিয়ে উঠলাম। উঠে বললাম, তুই আমাকে ছেড়ে দে, নাহলে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি তোকে বন্দি করব। আমি ভালো একটি কবিরাজের কাছে যাব, যে তোকে বন্দি করার ব্যবস্থা করব। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে। সেই লোকটি আর কোনো কথা বলল না। সারা রাত কেটে গেল, আর কোনো সমস্যা হলো না। এদিকে সারা রাত আমার ঘুম নেই। পুরো রাতে আমি জাগনায় রয়েছি। পরের দিন সকালবেলা আমি আমার বন্ধুকে সাথে করে নিয়ে ভালো একটি কবিরাজের খোঁজে বেরিয়ে পড়লাম। খুঁজতে খুঁজতে সন্ধ্যার আগে একটি কবিরাজের ঠিকানা পাই। আমরা কবিরাজের কাছে চলে যাই। কবিরাজকে সব ঘটনা খুলে বললাম। কবিরাজ আমাকে বলল, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি বিষয়টা দেখতেছি। তাই বলে কবিরাজ আমাকে বলল, তুমি চলে যাও, কালকে সকালে এসো। তারপরে আমি দেখতেছি সেই আত্মাটির কি করা যায়। আমরা ওখান থেকে চলে এলাম আমার বাড়িতে। কিছুক্ষণ পরে আবারও সেই লোকটি আমাকে বলল, তুই যে কবিরাজের কাছে গিয়েছিস সে তো আর বেঁচে নেই, তাকে তো আমি মেরে ফেলেছি। এখন তোর পালা। তোকে মারার আগে আমার একটি কাজ আছে। তোকে মারার আগে আরো একজনকে মারতে হবে। সে কে জানতে চাস? আমি বললাম, কে সে? তুমি কাকে মারবে?
সে লোকটি খুবই ভয়ানকভাবে হাসিতে উঠল। হাসিতে উঠে আমাকে বলল, এবার মারবো তোর বন্ধুকে, তোর প্রাণের বন্ধুকে মেরে ফেলবো এবার। আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই প্রথম খবর পাবি তুই, তোর বন্ধু মারা গিয়েছে। তারপরে অন্য কাজে লেগে পড়িস। আমি বিষয়টা হালকাভাবে নিলাম না। আমার বন্ধুকে ফোন লাগালাম। আমার বন্ধু ফোনটা রিসিভ করতেছে না। ফোন দিতে দিতে প্রায় ২০-২৫টা ফোন দিয়ে ফেলেছি। আমার বন্ধু ফোনটা রিসিভ করলো না। আমি ঘরে বসে আর সময় নষ্ট করলাম না। খুবই দ্রুত আমার বন্ধুর বাসায় চলে গেলাম। যেয়ে আমার বন্ধুকে ডাক দিতেই আমার বন্ধু দরজাটা খুলে দিল। আমি আমার বন্ধুকে দেখে কিছুটা অবাক হয়ে গিয়েছি। আমার বন্ধু আমাকে বলল, "কিরে এত রাত্রে? কি খবর? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে?" আমি বললাম, "সমস্যা তো কিছুটা আছে।" আমার বন্ধু আমাকে বলল, "কি হয়েছে? কি সমস্যা?" আমি আমার বন্ধুকে সব ঘটনা খুলে বললাম। আমার বন্ধু আমাকে বলল, "আমাকে নিয়ে তোর টেনশন করার কোনোই দরকার নেই। আমার কিচ্ছু হবে না। তোকে আমি এই অভিশাপ আত্মার থেকে বাঁচাবো। এই অভিশপ্ত আত্মা তোর কোনো ক্ষতি করতে পারবে না।" আমার আরও একটি কবিরাজের সঙ্গে কথা হয়েছে। সে আমাকে বলেছে তোর সমস্যার সমাধান করবে। আমি আমার বন্ধুকে বললাম, "তুই কোনো খবর পেয়েছিস?" আমার বন্ধু আমাকে বলল, "না, কি খবর? কি হয়েছে?" আমি আমার বন্ধুকে বললাম, সেই কবিরাজটি মারা গিয়েছে। আমার বন্ধু যেন একটু চিন্তায় পড়ে গিয়েছে। আমার বন্ধু বলল, "কিভাবে মারা গেল?" আমি আমার বন্ধুকে সব ঘটনা খুলে বললাম। আমার বন্ধু আমাকে বলল, "আচ্ছা, আমি আরও একটি কবিরাজের খোঁজ পেয়েছি, যেটার কথা তোকে বললাম। সেই কবিরাজটি অনেক ভালো। অনেক বড়, বড় জিন বা অনেক ভয়ানক আত্মাকে সেই কবিরাজটি শায়েস্তা করেছে।" আমি আমার বন্ধুকে বললাম, "এসব কিছু আর করে কোনো লাভ নেই। সে আত্মাটি আমার পিছু কখনোই ছাড়বে না। সে আত্মাটি আমাকে মেরে ফেলবে। সে আমাকে শান্তিতে বাঁচতে দিবে না। যে আমাকে সাহায্য করতে আসবে তাকে সে আত্মাটি মেরে ফেলবে। আমি চাই তুই আমাকে আর কোনো সাহায্য করিস না। আমার কারণে তোর কোনো যদি বিপদ হয় তাহলে সেই দায়ভার কে নেবে? তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি চাই না আমার কারণে তোর কিছু হয়ে যাক। তোর ফ্যামিলিকে আমি কি জবাব দিব? তাদেরকে কি জবাব দিব আমি বল? তুই একটাবার ভেবে দেখ, তোর যদি কিছু হয়ে যায় তাইলে কতগুলো লোক, তোর ফ্যামিলি কিভাবে চলবে? এতগুলো লোক কেমন করেই বা খাবার পাবে? তাদের কি অবস্থা হবে?" আমার বন্ধু কিছুক্ষণ চুপ থাকলো। থাকার পরে বলল, "যেটা হবে ওটা পরে দেখা যাবে। এখন তুই আমার কথা মন দিয়ে শোন। আগামীকাল সকালবেলা আমরা যাব সেই কবিরাজের কাছে। কবিরাজকে যেয়ে সব ঘটনা খুলে বলবো। তারপরে কবিরাজ কি করে এটা দেখি আগে। তারপরে চিন্তাভাবনা হবে কি করব আর কি না করব।" আমার বন্ধু আমাকে বলল, "তোর আর বাসায় যাওয়ার কোনো দরকার নেই। তুই এখানেই শুয়ে পড়। আমার সঙ্গেই থাক।" হ্যাঁ, আমিও অনেক দিকে ভেবে দেখলাম। আমার বন্ধুর সঙ্গে থাকাটাই আমার সবথেকে ভালো হবে আপাতত। আজকের রাতটুকু এখানে কাটিয়ে দেই। তাই বলেই আমার বন্ধুর কাছে শুয়ে পড়লাম। দুজনে একই সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা করে দুজনে চলে গেলাম সেই কবিরাজের খোঁজে। কবিরাজকে পেয়ে গেলাম। কবিরাজকে সব ঘটনা আমরা খুলে বললাম। কবিরাজ আমাদেরকে বলল, "তোমার কোনো চিন্তা নেই। তোমার চিকিৎসা আমি অবশ্যই করব। আর এ যত বড়ই খারাপ আত্মা হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, আমার হাত থেকে সে বাঁচতে পারবে না। তাকে আমার হাতে মুঠোয় নিয়ে নেব আমি। সে আমার কথায় উঠবে আর বসবে। নাইলে আমি তাকে শান্তিতে থাকতে দিব না। সে আত্মাকেও মেরে ফেলবো আমি।" আমি কথাগুলো শুনে যেন কিছুটা স্বস্তি পেলাম। আমার অনেকটাই হালকা লাগতেছে। আমার মনে হচ্ছে হয়তো এই কবিরাজটি আমাকে কোনো না কোনোভাবে সাহায্য করতে পারবে। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ করে কবিরাজ মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়তে পড়তেই কিছু একটা এসে যেন
কবিরাজের মাথায় আঘাত করলো। কবিরাজ ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। আমরা অনেক চেষ্টা করে কবিরাজের জ্ঞান ফেরাতে পারতেছি না। কিছুক্ষণ চেষ্টা করার পরে কবিরাজের জ্ঞান ফিরল। কবিরাজ আমাদেরকে বলল, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও তোমরা, নাইলে তোমাদেরকেও বাঁচতে দিবে না, ও আমাকেও বাঁচতে দিবে না। আমি তোমাদের চিকিৎসা করবো না, তোমরা চলে যাও। এটা আমার দ্বারাই সম্ভব না। এই ভয়ানক আত্মাটা, এই আত্মাটা খুবই শক্তিশালী, সে আমাকে মেরে ফেলবে। তোমরা এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যাও। আমরা ওখানে আর দেরি করলাম না, সরাসরি দুজনে বেরিয়ে এলাম। আমার আর কিছু ভালো লাগতেছে না, আমি কি করব বুঝতেও পারতেছি না। হয়তোবা এসব ডিপ্রেশনে আমি মরে যাব, এসব চিন্তা ভাবনায় আমি মরে যাব। এর ভিতরেই পিছন থেকে গায়েবী আওয়াজ, আবারও সেই গায়েবী আওয়াজ এসে আমাকে বলতেছে, হ্যাঁ যেটা ভাবতেছিস এটাই হবে, তুই মরবি, তুই ঠিকই মরবি, তোকে মরতেই হবে। আমি তোকে বলেছিলাম না, আমি তোকে নিজের হাতে মারবো না, আমি তোকে এসব চিন্তা ভাবনায় মেরে ফেলবো, আমি তোকে ভয় দেখেই মারবো, তুই ভয়ে ভয়ে মরবি, তুই বাঁচতে পারবি না, যতই চেষ্টা কর তুই কখনোই বাঁচতে পারবি না, তোকে মরতেই হবে, তোকে বাঁচাতে পারবে না কেউ, তুইও অবশ্যই মরবি। আমি চিৎকার দিয়ে সেই লোকটিকে বললাম, তুই আমাকে মেরেই ফেল, তাতেই সব থেকে ভালো হবে, আমাকেও মুক্তি দে, আর এই লোকজনগুলোকেও মুক্তি দে। সেই লোকটি আবার ভয়ানক হাসি দিয়ে আমাকে বলল, তোকে তো আমি মুক্তি দিবই না, তোকে আমি বলেছি না, তোকে আমি আমার নিজের হাতে মারবো না, তুই যদি আত্মহত্যা করার চেষ্টা করিস তাও তোকে করতে দিব না, তোকে আমি ভয় দেখিয়ে মারবো, তোকে মরতেই হবে। আর একটি কথা মাথায় রাখিস, তোকে যে সাহায্য করবে তাকেও মরতে হবে। যে দেখ তোর বন্ধু ঠিকঠাক মতো হাঁটতে পারতেছে কিনা, না তোর বন্ধু ওখানে পড়ে গিয়েছে, দেখ তো তোর বন্ধু কি মারা গেল নাকি, যা খুবই দ্রুত যা, তোর বন্ধু এখনো হয়তো বা বেঁচে আছে, তাড়াতাড়ি যা। হ্যাঁ, আমি ওখানে আর দেরি করলাম না, একে দৌড়ে সামনের দিকে এগোতে লাগলাম। কিছু দূর দৌড়ে যেতে দিকে আমার বন্ধু মাটিতে পড়ে ছটফট করতেছে। আমি আমার বন্ধুকে খুবই দ্রুত তুলে হসপিটালে নিয়ে যাই। আমার বন্ধু হসপিটালে যাওয়ার আগেই মারা যায়। আমি নিজেকে কেমন করে ক্ষমা করব? আমার কারণে দুটা লোকের জীবন গিয়েছে। আমার আর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি কি করব? আমি কেমন করে আমার বন্ধুর ফ্যামিলির কাছে দিয়ে দাঁড়াবো? আমি কেমন করে আমার বন্ধুর ফ্যামিলিকে মুখ দেখাবো? আমার কারণে আমার বন্ধু আজ পৃথিবীতে নেই। আমার বন্ধু পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমি নিজেকে কেমন করে ক্ষমা করব? আমি কি করব? আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমি এদিকেও যেতে পারতেছি না, ওইদিকেও যেতে পারতেছি না। যাই হোক, আমি এই ঘটনাটি আপাতত এখানেই শেষ করলাম। সুমন ভাই, আবারও আগামীকাল আপনাদের কাছে এর পরবর্তী এপিসোডটা পাঠিয়ে দিব। আমার সময় স্বল্প থাকার কারণে আমি পুরো ঘটনাটি আপনাদের কাছে পাঠাতে পারলাম না। অবশ্যই সুমন ভাই, এর পরবর্তীতে আমি ঘটনাটি আবারও পাঠিয়ে দিব। আশা করছি আপনি মনে কষ্ট নেবেন না। যাই হোক, ছোট্ট করে একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। এর পরবর্তী এপিসোড আগামীকাল ইনশাল্লাহ পাঠিয়ে দিব। এই বলেই রাফি ভাই তার ঘটনাটি আপাতত শেষ করেছে। পরবর্তী এপিসোড আবারও পাঠিয়ে দিবে বলেছে। ইনশাল্লাহ পাঠানোর সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে আবারও তুলে ধরবে এর পরবর্তী এপিসোডটা। যাই হোক, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যাই হোক, ঘটনাটি অলরেডি অনেকটাই বড় হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি008@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 09621356008। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন।
আরেকটি কথা যেন না বললেন নয়। কথাটা হলো যে আমি বেশ কিছুদিন যাবৎ গল্প আপনাদেরকে উপহার দিতে পারতেছি না। কারণ একটু সমস্যা থাকার কারণে আমি আপনাদের মাঝে ঘটনাগুলো পাঠাতে পারতেছি না। আমি এখন থেকে রেগুলার চেষ্টা করব আপনাদের কাছে ভিডিওগুলো তুলে ধরার। যাই হোক, আমার কাছে বেশ কিছু ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি সেগুলো একে, একে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আপাতত আমি আর কথা বাড়াচ্ছি না। বরাবরের মতো একটি কথাই বলতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? রসরিলি কি? ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।